নমস্কার, আমি রয়েছি স্বর্ণালী। শুরু করছি পলিটিক্স। প্রবল জনবিক্ষোভে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মা আর কখনো সক্রিয় রাজনীতিতে ফিরবেন না বলে হাসিনার লন্ডন প্রবাসী ছেলেকে উদ্ধৃত করে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এই পরিস্থিতিতে কার হাতে থাকবে বাংলাদেশের রাশ, কেই বা হবে দেশ শাসনের নিয়ন্ত্রক, সেই প্রশ্নই ঘুরঘুর করছে রাজনীতির অন্দরে। কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে পদ্মা পারের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব এবং দেশত্যাগী হাসিনাকে যেহেতু ভারতই প্রাথমিক আশ্রয় দিয়েছে, সেই কারণে দিল্লির দিকেও তাকিয়ে আন্তর্জাতিক মহল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। শেষ মুহূর্ত পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কড়া হাতে দমন করার চেষ্টা করেছিলেন। কারফুর মেয়াদ বাড়িয়ে সেনাকে আরো সক্রিয় করে দেশ শাসনের রাশ নিজের হাতে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সময়ের তুলনায় বিক্ষোভ আন্দোলন দ্রুত গতি পাওয়ায় বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় বঙ্গবন্ধু কন্যা। এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ারও সময় মেলেনি, যদিও এসবের অনেক আগে থেকেই দুদেশের মধ্যে কূটনৈতিক কথা চালাচালি চলছিল। ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন কোন পথে বাঁক নেয় তার উপর কড়া নজর রাখছিল ভারতের বিদেশ মন্ত্রক। শেষ পর্যন্ত স্থলবাহিনীর তৈরি করে দেওয়া সেফ প্যাসেজ দিয়েই হাসিনা ও তাঁর বোনকে নিয়ে দেশের সীমা অতিক্রম করে বাংলাদেশের সেনা চপার নামে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে। সেখানেই পদত্যাগী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনার দেশ ছাড়ার পরে একই রকম ব্যস্ততা ছিল বাংলাদেশেও। বিকেলের দিকে জাতির উদ্দেশ্যে ভাষণের পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রপতি। সেখানেই অন্তর্বর্তী সরকার গঠনের রূপরেখা তৈরি হয়, তুলে নেওয়া হয় কারফিউ, খুলে নেওয়া হয় সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত ও বাণিজ্য প্রতিষ্ঠান। তাতেও অবশ্য খুব সাড়া মেলেনি আন্দোলনকারীদের তরফে। সমস্যা জিয়ে আছে বাংলাদেশে। আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলের খাতিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক অনেক দিনের। হাসিনার আমলে সেই দৌত্যের পরিসর নয়া মাত্রা পায় এবং আধুনিক বাংলাদেশ গড়তে পরিকাঠামো এবং বাণিজ্যিক উন্নয়নের পিছনে স্বল্প সুদে কোটি কোটি টাকা ঋণ দেয় ভারত। কিন্তু সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের বন্ধুতা বৃদ্ধি ভালো চোখে দেখেনি ভারতের বিদেশ মন্ত্রক। এরই মধ্যে আওয়ামী সরকারের পতনে ফের ভারতের আশ্রয়ে শেখ হাসিনা। বিপদের দিনে ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বিকল্প ব্যবস্থা পর্যন্ত এ দেশেই থাকবেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। সে নিয়ে কোনো রাগঢাক গুড়গুড় করেনি জয়শঙ্করের বিদেশ মন্ত্রক। এবং বাংলাদেশ সেনা চপার মঙ্গলবার ফের পদ্মাপারের উদ্দেশ্যে জানা মেলায় সেই বিবৃতি মান্যতা পেয়েছে। পড়শি রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ করবে তা নির্দিষ্ট করতে সর্বদল বৈঠক ডেকেছিল এস জয়শঙ্কর। সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। বৈঠকে বিদেশমন্ত্রী খোলসা করে দিয়েছেন যে বাংলাদেশ সেনার সঙ্গে দিল্লির যোগাযোগ রয়েছে এবং উপযুক্ত সময় উচিত পদক্ষেপ করবে ভারত। In close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals who usually live there, of which about 9,000 are students. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. বাংলাদেশে আটকে পড়া প্রায় 20,000 ভারতীয়র মধ্যে এ পর্যন্ত 8,000 জনকে দেশে ফেরানো গিয়েছে। পাশাপাশি ওপারের সেনাকে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করার কথা বলেছে মোদী সরকার। কিন্তু কার হাতে থাকবে বাংলাদেশের রাশ, কেই বা হবে দেশ শাসনের নিয়ন্ত্রক, তা এখনো স্পষ্ট হয়নি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই প্রশাসনের সদস্য কারা হবেন স্পষ্ট হয়নি তাও। একদিকে
সে দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে যেমন নতুন সরকারের প্রধান উপদেষ্টা চাইছে কোটা বিরোধী নেতৃত্বের একাংশ, তেমনি সরকারে আন্দোলনকারী ছাত্র সমাজের প্রতিনিধিত্ব চাইছেন তারা। একই সঙ্গে সেনা কিংবা রাষ্ট্রপতি ভবনের অধীনে তৈরি কোনো সরকার দেখতে নারাজ তারা। সব মিলিয়ে চাপ বাড়ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। ব্রডব্যান্ড খুলে দেওয়া হয়েছে, ফিরে এসেছে ইন্টারনেট। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক পদক্ষেপ সে দেশের সেনাবাহিনীর, কিন্তু তারপরেও জিয়ে রয়েছে হিংসার আতঙ্ক। থমথমে পরিবেশে কালো ধোঁয়া এখনো পদ্মা পাড়ের আকাশে। স্কুল, কলেজ, বাজারহাট, অফিস, আদালত খুললেও নামমাত্র উপস্থিতি সমস্ত প্রতিষ্ঠানে, বরং বেশি লোক শহরের রাজপথে দাবি আদায়ের লক্ষ্যে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর। রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম কি চূড়ান্ত করেছে সংঘ পরিবার? সূত্রের খবর, এক ঘরের ছেলের নামে দিল্লিতে সুপারিশ করেছে সংঘ এবং এই নাম গিয়েছে সংঘের প্রথম পছন্দ হিসাবে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবেই ওই পদে নতুন মুখ খুঁজছে বিজেপি। কোনো অঘটন না ঘটলে পরবর্তী সভাপতির যে তালিকা সংঘ দিল্লিতে পাঠিয়েছে, সেখানে 1 নম্বরেই রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সেই দিলীপ ঘোষকেই ফের বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে চাইছে আরএসএস। বিজেপি সূত্রে এমনই খবর, গেরুয়া শিবিরের সর্বোচ্চ মহলে দিলীপ ঘোষের নামই পাঠিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ মহল। একসময়ের দাপটে এই কার্যকর্তাকে প্রথম পছন্দের নাম হিসাবে চিহ্নিত করা হয়েছে। নতুন এই সমীকরণে রাজ্য বিজেপির কোনো মহলেরই এখনো সেভাবে আপত্তির কোনো খবর নেই। বঙ্গের পদ্ম শিবিরে জল্পনা ছিল দিলীপ ঘোষের নামে সব থেকে বেশি আপত্তি আসবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহল থেকে, কিন্তু তা হয়নি। গত বৃহস্পতিবার দিলীপ ঘোষের জন্মদিন নিয়ে যেভাবে উৎসব পালন করেছে শুভেন্দু অধিকারী ও বিজেপি পরিষদীয় দল, তাতেই স্পষ্ট হয়েছে দিলীপ ঘোষের নামে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই। কিছুদিন আগেও ছবিটা এতখানি পরিষ্কার ছিল না। এখনকার পরিস্থিতি তো পুরোপুরি ঘুরে গিয়েছে। শুভেন্দু নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন দিলীপকে। এমন দৃশ্য মাসখানেক আগে ভাবাই যেত না। জন্মদিনে দিলীপ ঘোষ বিধানসভায় পা রেখেছেন এমন খবর পেয়েই বিরোধী দলনেতা নিজে গাড়ি বারান্দায় গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। দলের প্রায় সব বিধায়কই তখন শুভেন্দুর সঙ্গে ছিলেন। দুজনের হাসি মুখে প্রায় গলাগলি অবস্থায় ছবিও উঠেছে। সেদিনই বিকেলে ফের সল্টলেকে বিজেপি দপ্তরে দিলীপ ঘোষকে মিষ্টিমুখ করিয়েছেন রাজ্য বিজেপি নেতারা। এর অর্থ রাজ্য বিজেপিতে নতুন এই সমীকরণে কারণে মুখ ভার হয়নি। তবে দিলীপ নামে এতখানি সমর্থনের বিষয়টি কতখানি স্বতঃস্ফূর্ত, কতখানি বা সংঘের ভয়, তা এখনো বোঝা যায়নি। এখানেই শেষ নয়। লোকসভা ভোটে দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে অন্যত্র পাঠানোর কলকাঠি নেড়েছিল দলেরই এক শক্তিশালী মহল। সূত্রের খবর, সংঘ পরিবার এই বিশেষ মহলকেই দায়িত্ব দিচ্ছে উপনির্বাচনে মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে বিধানসভায় নিয়ে যাওয়ার। দিলীপ ঘোষের কপাল কতখানি চওড়া তা বোঝা যাবে আর কিছুদিনের মধ্যেই। এদিকে শোনা যাচ্ছে সংঘের তৈরি করা রাজ্য বিজেপির প্রস্তাবিত সভাপতির নামের তালিকায় দিলীপ ঘোষের পর 2 নম্বরে নাম রয়েছে রাজ্যসভার সাংসদ তথা দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। দীর্ঘদিন ধরেই নীরবে দলকে সার্ভিস দিয়ে চলেছেন শ্রমিক বাবু। শ্রমিকের কাজে সন্তুষ্ট সংঘ, সে কারণেই তার নামও বিবেচনায় রেখেছে আরএসএস। তবে পাল্লা ভারী দিলীপ ঘোষের দিকেই। বিজেপির সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে দিলীপ ঘোষই ফের বঙ্গ বিজেপির সভাপতি। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। তার জনপ্রিয়তা এখনো অটুট, তবুও গদি টিকিয়ে রাখতে পরীক্ষা দিতে হচ্ছে যোগী আদিত্যনাথকে। সেই পরীক্ষায় আবার ফুল মার্কস পেতে হবে যোগীকে, এমনই দাবি দলের মধ্যে থাকা যোগী বিরোধীদের। কিন্তু 10-এ 10 পাওয়া যোগীর পক্ষে এই মুহূর্তে অসম্ভব। তার অতি বড় সমর্থকও এতটা আশা করেন না। বাস্তব হলো 10-এ 5 পেলেই যথেষ্ট, তাহলেই আপাতত গদি টিকে যাবে। কিন্তু তার কম হলেই গদি নড়ে যেতে পারে, এমনই ফাটা বাসে আটকে রয়েছেন দুর্দণ্ড প্রতাপশালী অজয় বেস ওরফে যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের 10টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলের উপরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাগ্য নির্ধারণ করছে। এমনিতেই লোকসভা ভোটে বিজেপি রামধাক্কা খাওয়ার পরেই মুখ্যমন্ত্রী পদে যোগীর ভবিষ্যৎ নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। গেরুয়া শিবিরের মধ্যে থাকা যোগী বিরোধীরা এখন 10 উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে যোগীকে বধ করার হাতিয়ার লুকিয়ে আছে উপনির্বাচনের ফলের মধ্যেই। লখনৌয়ের রাজনৈতিক মহল এমনই মনে করছে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি, সমাজবাদী পার্টি ও তাদের শরিক দল মিলিয়ে রাজ্যের 9 জন বিধায়ক এবার সাংসদ হয়েছেন, আর একজন বিধায়ককে জেলে পাঠিয়েছে আদালত। ফলে তার বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে। সব মিলিয়ে 10টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে খুব তাড়াতাড়ি। অবশ্য এখনো উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, কিন্তু ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব শিবিরই, বিশেষ করে যোগী আদিত্যনাথ, কারণ তিনি বুঝতে পারছেন এই 10 কেন্দ্রের ফলের উপরে তার ভাগ্য ঝুলে রয়েছে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির আসন অনেক কমার দায় সুকৌশলে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়ে কিছুটা চাপানো গিয়েছে। কিন্তু বিধানসভা উপনির্বাচনের ফল খারাপ হলে তার দায় পুরোপুরি যোগীর ওপরেই এসে পড়বে, এটা জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা 62 থেকে 33-এ নেমে এসেছে। সমাজবাদী পার্টি ও কংগ্রেস নেতাদের ধারণা 10টি বিধানসভা উপনির্বাচনেও বিজেপি ধাক্কা খাবে, আর ফলাফল তেমন হলেই মুখ্যমন্ত্রীর পদ থেকে যোগীর বিদায় নিশ্চিত। বিজেপি শিবিরে এক বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফল খারাপ হলে কি আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর গদি থেকে সরানো সম্ভব হবে? কারণ হিসাবে বলা হচ্ছে চলতি বছরের শেষে বা সামনের বছরের গোড়ার দিকে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন, তারপরই দিল্লির ভোট। এই 4 রাজ্যের ভোটের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরানো হলে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে। তার প্রভাব গোটা দলে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যরকম বার্তাও যাবে সব মহলে। তাছাড়া যোগী এখনো এতটাই জনপ্রিয় এবং ক্ষমতাশালী যে তাকে সরানো হলে তিনি উপরের দিকে কারো খুঁটি উপরে দিতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই 10টির মধ্যে 5টি আসন আগে সমাজবাদী পার্টির দখলেই ছিল। ওই 5টি ছাড়াও উপনির্বাচনে আরো 2টি আসন বিজেপির থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে বলে সপা নিশ্চিত। উপনির্বাচনের 10টি আসনের মধ্যে 7টি আসনে যোগী আদিত্যনাথকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। লোকসভা ভোটে খারাপ ফল করার পর যোগী শিবির অভিযোগ করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রার্থী বাছাই করেনি, সেজন্যই এত খারাপ হয়েছে ফল। সূত্রের খবর, এবার নিজেই উপনির্বাচনে প্রার্থী বাছাই করতে চাইছেন যোগী, কিন্তু সেক্ষেত্রেও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য আপত্তি তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঠাকুর নেতা যোগীর সঙ্গে ওবিসি নেতা মৌর্যের সংঘাত এখনো মিটিয়ে নিতে পারেনি বিজেপির হাইকমান্ড। 10টি কেন্দ্রের উপনির্বাচনে খারাপ ফল হলে যোগীর আসন যে নড়ে যেতে পারে তা সব থেকে ভালো জানে যোগী নিজেই। কিন্তু 4 রাজ্যের ভোটের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করা যাবে কিনা সেটা কোটি টাকার প্রশ্ন। বিজেপির একাংশের মতে এটা শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের লড়াই নয়, নরেন্দ্র মোদীর উত্তরসূরির লড়াইও এর মধ্যে লুকিয়ে রয়েছে। আজকের মতো পলিটিক্স এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।